হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর যে বইটা শুরু করেছি সেই বইটার আজকে আমরা ম্যাথের সেকশনে সেট 1 করব। এই বইটা হচ্ছে মণ্ডল প্রকাশনীর আরআরবি গ্রুপ ডি এর জন্য। ঠিক আছে? তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকে অবশ্যই ভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশন দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দুইয়ের দাগে কোশ্চেনে বলছে যদি √3 tan 2 θ - 3 = 0 হয় তবে থিটা এর মান কত। তাহলে √3 tan 2 θ - 3 = 0, তাহলে tan 2 θ = 3/√3। তাহলে এখান থেকে কি আসছে, tan 2 θ যদি এটা কেটে দিই তাহলে √3 আসছে। তাহলে tan 2 θ √3 মানে কত, tan 60 ডিগ্রি। তাহলে 2 θ = 60 ডিগ্রি, তাহলে থিটা = 30 ডিগ্রি। তাহলে এখানে ডি দাগের অপশন সঠিক। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেনে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং আয়তক্ষেত্রের পরিধি 48 সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো কত। তাহলে প্রস্থ প্রস্থ এক্স ধরে নিচ্ছি, তাহলে দৈর্ঘ্য কত, 2x। তাহলে আমরা পরিধির সূত্র জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে সেটা করছি = এখানে 48 বলে দেওয়া আছে। তাহলে 2 দিয়ে এটাকে কাটলাম, 24 আসলো। তাহলে 3x = 24, তাহলে 3 দিয়ে এটাকে কাটলে 8 আসলো। তাহলে x = 8, মানে প্রস্থ পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য কত, তাহলে 16। তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 2x মানে 8 দুগুণ 16 ইন্টু প্রস্থ মানে 8। তাহলে এখানে আসবে হচ্ছে 80 প্লাস 48, তাহলে এখানে 128। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক, সেমি স্কোয়ার। নেক্সট, নয়ের দাগের কোশ্চেনে কি বলছে দেখো, দুটি দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটির সঙ্গে 4 যোগ করলে নতুন অনুপাত 7:10 হয়, তাহলে তবে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত। তাহলে দুটি সংখ্যা 1 এবং 2, এখানে 2:3 প্রথমে ছিল, এবার সংখ্যা দুটির সঙ্গে 4 যোগ করা হয়েছে, মানে প্রত্যেক ক্ষেত্রে 4 যোগ করা হয়েছে, তখন অনুপাত এসছে 7:10। ঠিক আছে? তাহলে আমরা লড়াই কনসেপ্টের মাধ্যমে যদি করি, তাহলে ডিফারেন্স বের করতে হবে। তাহলে 20 আর এখানে 3×7 = 21, ডিফারেন্স মানে হচ্ছে যেটা বড় সেখান থেকে ছোটটা বিয়োগ করে দিলাম, তাহলে 1 আসলো। 1 অনুপাত সমতুল্য, আবার এদের মধ্যে ডিফারেন্স বের করতে হবে। তাহলে 40 আর এখানে 4×7 = 28, তার মানে এখানে আমি এটা করতে পারি যে 4 যেহেতু কমন আছে, তাহলে 4টা বের করে নিলাম, আর এখানে 10 - 7। ঠিক আছে? তাহলে 1 অনুপাত সমতুল্য 4 × 3, 1 সমতুল্য 12। তাহলে আমাদের বেস অনুপাত কিন্তু এইটা। তো প্রথম এখানে পার্থক্যটা চেয়েছে, তো পার্থক্য কত এদের মধ্যে পার্থক্য কিন্তু 1 অনুপাতের পার্থক্য, মানে এখানে 12র পার্থক্য। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 12 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, যদি এ বি এবং সি কোণ তিনটি কোণ এ বি সি এর অভ্যন্তরীণ কোণ হয়, তবে নিচের রাশিটি মান নির্ণয় করো। তাহলে দেখো, একটা ত্রিভুজের এ বি সি কোণ, তাহলে আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি এখানে 180 ডিগ্রি হয়। ঠিক আছে? এবারে যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে এখানেও 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, এখান থেকে আমি লিখতে পারি কোণ বি প্লাস কোণ সি বাই 2 = এখানে 90 মাইনাস কোণ এ বাই 2, এটা লেখা যেতেই পারে। তাহলে আমি এই জায়গাটায় এই মানটা বসাতে পারি। ঠিক আছে, সেটা করছি। দেখো, কজ স্কোয়ার এই জায়গাটায় আমি বসাচ্ছি 90 মাইনাস কোণ এ বাই 2, তারপরে প্লাস এখানে হচ্ছে কজ স্কোয়ার কোণ এ বাই 2, এটা হলো। আচ্ছা, নিচে আছে হচ্ছে সেক স্কোয়ার কোণ সি বাই 2 মাইনাস, আচ্ছা, কট স্কোয়ার, এখানে যদি আমি এইটা করি, এবার এখানে হচ্ছে এ প্লাস বি বাই 2 = 90 ডিগ্রি মাইনাস কোণ সি বাই 2, এটাকেই আবার চেঞ্জ করে এটা লিখলাম। তাহলে এখানে আমি সেটাই করছি। দেখো, কট স্কোয়ার
কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কোণ C/2। তাহলে এখান থেকে আমরা এটা মুছে দিলাম, এখান থেকে আসছে কি, এখানে কজ স্কোয়ার, এটা চেঞ্জ হয়ে কি আসবে, আচ্ছা এই জায়গাটা চেঞ্জ হয়ে সাইন চলে আসবে, ঠিক আছে। দেখ, কারণ এখানে 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ A/2, এখানে সাইন স্কোয়ার কোণ A/2 এটা আসবে, প্লাস কজ স্কোয়ার কোণ A/2, আর নিচে এখানে সেক স্কোয়ার কোণ C/2 মাইনাস, এখানে কটটা চেঞ্জ হয়ে ট্যান চলে আসবে, কারণ 90 ডিগ্রি মাইনাস কোণ C/2 আছে, তাহলে ট্যান স্কোয়ার কোণ C/2। তাহলে আমাদের সূত্র কি জানা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে ওপরেও 1 আসলো, আর এখানে আমাদের আরেকটা সূত্র জানা আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে এখানেও 1। তাহলে তাহলে এখানে উত্তর হচ্ছে 1, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 15 কোশ্চেনে কি বলছে দেখো, একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থী মোট নম্বরের 65% নম্বর পেয়েছে, কিন্তু 20 নম্বরের জন্য ফেল করে যায়। অন্য একজন শিক্ষার্থী মোট নম্বরের 80% নম্বর পায় এবং পাস নম্বরের চেয়ে 5% বেশি নম্বর পায়, তবে পরীক্ষার মোট নম্বর হলো কত? তো আমরা কি করব দেখো, এখানে আমাদের বলেছে 65%, 65% হচ্ছে পেয়ে সে ফেল করেছে, মোট নম্বরে 65% পেয়েও সে 20 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 20 নম্বর যোগ করে দিলে সে 5 নম্বরটা পেয়ে যাবে। আর তার সঙ্গে এটা সমতুল্য যদি করি, এখানে বলেছে 80% পেয়েও আরেকজন শিক্ষার্থী সে বেশি পেয়েছে, কত, 5% বেশি পেয়েছে, তাহলে সেখান থেকে আমি যদি 5% বিয়োগ করে দিই, তাহলে এখানে কি আসছে দেখো, 65% প্লাস 20 সমতুল্য এখানে আসছে হচ্ছে 75%। তাহলে এটা যদি আমি এইদিকে নিয়ে আসি, মানে 10%, 75% মাইনাস 65% মানে 10% সমতুল্য এখানে 20, তাহলে 1% সমতুল্য হচ্ছে এখানে 2, তাহলে 100% সমতুল্য কত, 200 নম্বর, ঠিক আছে। তাহলে এখানে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 20 দাগের কোশ্চেনে দেখো কি বলছে, যদি এইটার মান 1154 হয়, তাহলে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার -1 এর মান কত হবে? তাহলে এখানে আমাদের মেন কথাটা হচ্ছে এইটা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1154, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? তাহলে এখান থেকে আমি ফার্স্ট এটা করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এখান থেকে এক্সটা আমি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার এক্সটা লিখেছি, তো এটা যদি আমি বিয়োগ করে দিই, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই, সরি, 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, তো সেটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু 1154। তাহলে এখান থেকে আমাদের আসছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটা আসবে 1154 প্লাস 2 তার রুট, ঠিক আছে। 1154 প্লাস 2 মানে একেবারে 56 করে দিচ্ছে, 1156। এবারে দেখো এটা কার কার রুট সেটা আমাদের দেখতে হবে, মানে কার স্কোয়ার 1156, তাহলে আমরা দেখো 900, 30-এর স্কোয়ার যদি করি তাহলে 900 আসে, যেটা হচ্ছে 30-এর স্কোয়ার। তো 30-এর পরে লাস্টে ইউনিট ডিজিট 6 কার আছে, 34, তাহলে 34-এর স্কোয়ার যদি করি তাহলে এখানে 9, আর এখানে 4 4 16, আর 3 3 2 6, আর 6 4 6 24, তাহলে একটা বাদ দিয়ে আমি লিখলাম 6 5, এখানে 11, তাহলে দেখো চলে এসছে, তাহলে এখানে আসবে 34, ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এটা পেয়ে গেলাম। আবার এটাকে যদি আমি ভেঙে লিখি, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 34, তাহলে এখান থেকে আসছে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু, এটা 36 তার রুট, তাহলে 6 হচ্ছে এখানে অ্যান্সার, বি দাগের অপশন সঠিক। নেক্সট 22 দাগের কোশ্চেনে বলছে, প্রদত্ত চিত্রটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে ফুটবল 50 জন খেলছে, ক্রিকেট 40 জন, বাস্কেটবল 30 জন, তাদের মধ্যে শুধুমাত্র অনলি ফুটবল খেলে 24, ক্রিকেট খেলে শুধুমাত্র 12 জন, আর বাস্কেটবল শুধুমাত্র 9 জন খেলে। তারপরে
এরকমভাবে আছে। তো এখানে বলেছে যদি 50 জন ফুটবল খেলে, 40 জন ক্রিকেট খেলে এবং 30 জন বাস্কেটবল খেলে, তাহলে ফুটবল বা ক্রিকেট খেলে কিন্তু বাস্কেটবল খেলে না এমন খেলোয়াড়ের সংখ্যা কত? তাহলে দেখো আমাদের জাস্ট এইটা বাদ দিতে হবে, এটা হচ্ছে বাস্কেটবল। এখানে যেগুলো সংখ্যা বাকি আছে, মানে যেগুলো সংখ্যা আছে সেইগুলো বাদে বাকিগুলো যোগ হবে। তাহলে 24 প্লাস 14 প্লাস 12, তাহলে এখানে কত আসছে দেখো, 0 মানে 10 হাতে 1, এখানে 5 চলে আসলো, মানে অ্যান্সার হবে সি এর দাগ। নেক্সট 24 কোশ্চেনে কি বলছে দেখো, যদি এইটা এরকম হয় এবং এটার মান 1 হয়, এটার মানও 1 এবং এটার মানও 1 হয়, তাহলে আমাদের z/2 প্লাস 2/x এর মান কত? তাহলে এখান থেকে দেখো এইটা আর এখান থেকে এইটা কিন্তু কমন, জাস্ট হচ্ছে অনন্য কাছে। তো আমি কি করব, এখান থেকে 2/y লিখে এখান থেকে আসছে আমার কি আসছে 1 মাইনাস x/2, ঠিক আছে। আর এখান থেকে আমাদের কি আসছে এই জায়গার থেকে y/2 ইকুয়ালস টু 1 মাইনাস 2/z। আচ্ছা, তাহলে এখানে যদি আমি এটা উল্টে দিই, মানে এখান থেকে y/2 আসবে কত, তাহলে এখান থেকে উল্টে যাবে, লসাগু হবে ফার্স্ট, 2টা উপরে চলে যাবে আর 2 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমি মানটা বসিয়ে দিই, 2, এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম, 2/2 মাইনাস এক্স ইকুয়ালস টু এখানে জেড মাইনাস 2, তাহলে গুণ করলে 2z, আর এখানে আসছে হচ্ছে 2z, তারপরে -4, তারপরে হচ্ছে এখান থেকে -xz, আর এখানে +2x, ঠিক আছে। তাহলে তাহলে কি হচ্ছে, এখান থেকে এটা কেটে যাচ্ছে, আর আমি যদি এখান থেকে 2xটা এদিকে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে দেখো, মাইনাস কমন নাও, xz আর +4 আর এখানে -2x, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। এবার যদি 2x যদি ভাগ করে দাও, তাহলে কি আসছে দেখো, এখানে z/2 প্লাস এখানে 2/x চলে আসলো ইকুয়ালস টু 1, তাহলে আমাদের এখানে উত্তর চলে এসছে z/2 প্লাস 2/x ইকুয়ালস টু 1 হবে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 34 কোশ্চেনে বলছে, দুইজন ব্যক্তি একই স্থান থেকে যথাক্রমে 5 কিমি পার আওয়ার এবং 5.5 কিমি পার আওয়ার বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর কতক্ষণ পর তারা একে অপরের থেকে 8.5 কিমি দূরত্বে থাকবে? তাহলে দেখো একই অভিমুখে একই সময় তারা যাত্রা শুরু করেছে, তাহলে যার স্পিড বেশি, মানে যার 5.5 স্পিড কিমি পার আওয়ার, সে কিন্তু 5 কিমি পার আওয়ার থেকে, সময় যদি কনস্ট্যান্ট থাকে, সময় হচ্ছে যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সে কত এগিয়ে থাকবে, 8.5 কিমি এগিয়ে থাকবে, 5.5 কিমি পার আওয়ার যার স্পিড, ঠিক আছে, সে এগিয়ে থাকবে 8.5 কিমি। তাহলে এখানে আমি যদি টাইমটাকে টি ধরে নিই, তাহলে 5.5 কিমি পার আওয়ার স্পিডে টি সময় সে এত দূরত্ব যাচ্ছে, তার থেকে যদি 5 কিমি পার আওয়ার স্পিড ইন্টু টি করি, তাহলে আমাদের পাচ্ছি 8.5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি টি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আসছে 0.5 ইকুয়ালস টু 8.5, তাহলে টি কত, এখানে হচ্ছে 8.5 বাই 0.5, পয়েন্ট তুলে দিলাম, তাহলে 85/5 মানে 17, টি ইকুয়ালস টু কত আসছে 17 ঘন্টা। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 42 দাগের কোশ্চেনে বলছে, 10 মিটার উচ্চতার একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য 10√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণের মান কত? তাহলে দেখো এখানে ধরো এটা পোস্ট, এখান থেকে সূর্য ধরো এখানে আছে, ঠিক আছে। তো এখানে যদি সূর্যের কিরণ এখানে এসে পড়লো, তাহলে ছায়া হচ্ছে এই জায়গাটা, এইটা হচ্ছে ছায়া, ঠিক আছে। তো এখানে পোস্টের উচ্চতা বলে দেওয়া আছে 10 মিটার, আর ছায়ার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 10√3। তাহলে আমাদের সূত্র জানা আছে, এখানে আমাদের চেয়েছে এই কোণটা চেয়েছে উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ কত, তাহলে থিটা ধরে নিচ্ছে এখানে, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 10/10√3, মানে লম্ব বাই ভূমি। তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে 1/√3 আসছে, 1/√3 মানে ওখানে ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট
48 কোশ্চেনে বলছে দেবেশ প্রতিদিন সকাল 7টার সময় ঘর থেকে বেরিয়ে যান এবং সকাল 8:30টায় অফিসে পৌঁছান। একদিন তিনি সকাল 7টায় ঘর থেকে বেরিয়েছেন, কিন্তু তিনি স্বাভাবিক গতিবেগের 5/6 বেগে 1/5 দূরত্ব অতিক্রম করেন এবং বাকি দূরত্ব অতিক্রম করেন স্বাভাবিক গতিবেগের 6/5 বেগে। সেদিন আনুমানিক কোন সময় দেবেশ অফিসে পৌঁছালেন? তাহলে এটা খুব সহজেই কিন্তু করা যাবে। দেখো এখানে আমাদের দেখো যে স্বাভাবিক গতিবেগ তার থেকে 5/6 বেগে 1/5 গিয়েছে, আর বাকি দূরত্ব মানে 4/5 অংশ সেটা হচ্ছে 6/5 বেগে গেছে। তো আমি ধরে নিচ্ছি যে এদের এই দুটো দিয়ে কাটা যাবে এমন একটা স্পিড ধরে নিচ্ছি। তো দেখো এখানে এই 6 আর 5 নিচে আছে, তো আমি এদের যদি লসাগু করে নিই তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে নর্মাল স্পিড, এখানে নর্মাল স্পিড ধরে নিচ্ছি, স্পিড এই দুজনের লসাগু মানে 30 কিমি পার আওয়ার, এটা হচ্ছে নর্মাল স্পিড। ঠিক আছে, এটা ধরে নেওয়া হয়েছে। আর তাহলে দেখো নর্মাল স্পিড যদি এইটা হয়, আর আগে সে 7টার সময় বেরিয়ে অফিসে পৌঁছাতো 8:30-এ, তার মানে নর্মাল টাইম কত? নর্মাল টাইম হচ্ছে এখানে 1.5, এটা হচ্ছে আবার করে নিলাম কারণ 1 ঘন্টা 30 মিনিট, তো 30 মিনিটকে যদি আমি আওয়ারে কনভার্ট করি তাহলে আসবে হচ্ছে 1 ঘন্টা আর 0.5 আওয়ার প্লাস। ঠিক আছে, তো সেইটা আমি লিখে দিয়েছি ওখানে একেবারে। তাহলে এটা হলো, আর এটা যদি আমি গুণ করি তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব, টোটাল ডিস্টেন্স তাহলে কত? এখানে গুণ করলে 30 ইন্টু 15/10 করে নিলাম, তাহলে এটাতে কেটে গেলে এখানে 45 কিমি হচ্ছে টোটাল ডিস্টেন্স। এবারে দেখো এখানে বলেছে যে সে 7টার সময় বেরিয়ে 5/6 বেগে যদি পঞ্চমাংশ মানে 1/5 যায়, মানে টোটাল ডিস্টেন্স এইটা, তাহলে 45-এর যদি 1/5 সে যায় তাহলে হচ্ছে সে 9 কিমি যাচ্ছে। তাহলে তখন তার স্পিড কত ছিল? তাহলে 30 হচ্ছে নর্মাল স্পিড, তো সে গিয়েছে 5/6 স্পিডে, তাহলে এটা কেটে গেলে এখানে 25 কিমি পার আওয়ারে সে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর তাহলে 45 থেকে যদি 9 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত বাকি আছে, কত অংশ পথ হাঁটা? তাহলে এখানে হচ্ছে 36 অংশ, আর এই 36 কিমি এটা কত স্পিডে গিয়েছে? নর্মাল স্পিডের 6/5 মানে হচ্ছে 36 কিমি পার আওয়ার। ঠিক আছে, এখানে কেটে দিলে 6×36। তাহলে দেখো এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে স্পিড, তাহলে আমাদের টাইম কি আসবে? টাইম তাহলে এখানে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 9/25 প্লাস এখানে আসবে হচ্ছে 36/36, তাহলে কত ঘন্টা সময় লাগছে? এখান থেকে এটা যদি কেটে যায় তাহলে 1 ঘন্টা, আর এখান থেকে আসছে হচ্ছে 9/25। তো 9/25কে এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে কি হবে? 9/25 ইন্টু 60, তাহলে কাটাকুটি করলে এখানে 12, এটা আসবে 5, তাহলে 9 9 12 108/5। তো 108কে যদি আমি কাটি, 5×2 = 10, আর 8 আসবে নিচে, তাহলে 5×1 = 5, তাহলে আনুমানিক কত? 1 ঘন্টা 1 ঘন্টা 21 মিনিট। তাহলে 7টা সঙ্গে 1 ঘন্টা 21 মিনিট যদি যোগ করি তাহলে সকাল 8টায় সে হচ্ছে দেবেশ অফিসে পৌঁছাবে। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 52 কোশ্চেনে বলছে নিচের সারণীটি 6টি সেমিস্টারের প্রতিটিতে এ বি সি ডি এবং ই ছাত্রদের দ্বারা প্রাপ্ত শতকরা নম্বর প্রদর্শন করে, সারণীটি অধ্যয়ন করো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে বলেছে সমস্ত সেমিস্টারের ছাত্রদের প্রাপ্ত শতকরা গড় নম্বরের নিরিখে কোন সেমিস্টারে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। তো দেখো এখানে আমাদের 5জন ছাত্র আছে, তো প্রতি সেমিস্টারে এদের টোটালটা যোগ করে আমাদের গড় করতে হবে। তো এখানে 4টে সেমিস্টার আমাদের হিসেব করলেই হয়ে যাবে, ষষ্ঠ, পঞ্চম, দ্বিতীয় আর তৃতীয়।
তো জাস্ট এখানে যোগ করে যেটা বেশি হবে তার নিশ্চয়ই গড়টাও বেশি হবে, সুতরাং আমাদের জাস্ট যোগ করলেই হয়ে যাবে। তো দেখো এখানে 6 আর 9 যোগ করলে 15, আর 6 21, আর 7 28, আর 2 30, 0 হাতে 3, 3 এখানে হচ্ছে 11, আর 6 17, 17 আর 6 23, 23 আর 5 28, 28 আর 9 কত হবে? 37, 37-এর 7 হাতে আবার 3 আসলো, তাহলে 3টা সরাসরি বসে গেল। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ষষ্ঠ, সিক্সথ। তারপরে দ্বিতীয়র ক্ষেত্রে দেখো এখানে এটা যোগ করলে 10, 13, 13 আর 15, 13 আর 15 কত হবে? 28, তাই তো? 28-এর 8 হাতে 2। তারপরে আবার দেখো এখানে 9 আর 5 14, আর 4 18, আর 18 আর 5 কত? 23, 23 আর 7 কত হবে? 30-এর 0 হাতে 3 থাকলো, তাহলে 3টা এখানে বসে যাচ্ছে, তাহলে সেকেন্ড এটা। আচ্ছা, আর পঞ্চমটা দেখো, পঞ্চম যদি হিসেব করি এখানে 4 আর 9 13, 13 আর 9 কত? 13 আর 9 হচ্ছে 22, 22-এ 2 হাতে 2 আসলো, এখানে 9 আর 9 আর 7 করলে হচ্ছে এখানে 16, 16 আর 6 16 আর 6 করলে 22, আর 5 27, আর 8 যোগ করলে 35, তাই তো? 35-এর 5 আর এখানে 3, তাহলে এখানে ফিফথ। আর আমাদের তৃতীয়টা দেখো এখানে 11, 11 আর 8 19, আর 1 20, 0 হাতে 2, তাহলে আবার এখান থেকে দেখো 2 9, 9 আর 6 15, আর 5 20, আর 5 25, আর 7 32, তাহলে এখানে 32 চলে আসলো, তাহলে এটা হচ্ছে থার্ড। তাহলে কোনটা বেশি হচ্ছে? সব থেকে বেশি হচ্ছে কিন্তু এই ষষ্ঠ, তাহলে এ দাগের অপশন এখানে সঠিক হবে। 54 দাগের কোশ্চেনে বলছে যদি x:y = 3:4 হয় তবে এইটার মান কত হবে? তাহলে x = ডাইরেক্টলি আমি 4p, আর y সরি এখানে 3p, x = 3p আর y = 4p ধরে নিলাম। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 4x এর জায়গায় এখানে 3p বসে গেল, প্লাস 3 × 4p বাই এখানে আসবে 4 × 4p মাইনাস 4 × 3p। তাহলে p ওপর আর নিচে থেকে কমন চলে গেলে কেটে যাবে, তাহলে এখানে 12 + 12 বাই 16 মাইনাস 12, তাহলে এখান থেকে আসছে এটা কত? 24/4 মানে 6। ঠিক আছে, তাহলে 6/1 হবে, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 58 দাগের কোশ্চেনে বলছে যে যদি যদি x√12 = 4 + x√3 হয় তাহলে x এর মান নির্ণয় করো। তাহলে কিভাবে করবে দেখো এখানে, তো এটার জন্য আমি এখানে x 12টাকে এইভাবে ভাঙছি, 4 × 3 = 4 + x√3। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি, এই 4টা যদি বাইরে চলে আসে তাহলে 2x আর √3 = 4 + x√3। তাহলে এবারে এইটা এদিকে কমন নিয়ে নাও, তাহলে x√3 কমন চলে গেল, তাহলে কি হচ্ছে 2 মাইনাস, তাহলে x√3 কমন চলে গেল, তাহলে 2 - 1 = 4। ঠিক আছে, তাহলে x√3 এখানে 1 আসলো = 4, তাহলে x = কত আসবে? 4/√3, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 61 দাগের কোশ্চেনে বলছে যদি এই সমীকরণে এর একটি গুণিতক x - 3 হয় তাহলে k এর মান কত? তাহলে এখানে x - 3 এটা হচ্ছে একটা গুণিতক, তাহলে x - 3 = 0, তার মানে x = 3, তার মানে 3 হচ্ছে এই সমীকরণের একটা বীজ। তাহলে যদি আমি এখানে x = 3 বসিয়ে দিই তাহলে এই সমীকরণটা কিন্তু স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে x⁴, তাহলে x⁴ এখানে জায়গায় 3⁴ বসিয়ে দিলাম, -2 × 3³ প্লাস 3 × 3² মাইনাস 3 প্লাস k = 0। তাহলে এখান থেকে আসবে দেখো
এখান থেকে আমি করতে পারি, এখানে 9 × 9 মানে 81 মাইনাস এটা আসছে 2 × 27 প্লাস এখানে আসবে হচ্ছে, এখানেও 27 আসলো, আর -3 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এখান থেকে দুটো 27 আছে আর এখানে একটা 27, তাহলে বিয়োগ হয়ে গেলে 81 মাইনাস 27 -3 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে কে ইকুয়ালস টু কত আসছে, সব এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস হচ্ছে 81 আর এখানে প্লাস 30। ঠিক আছে, এটা যোগ করে দিলাম, যোগ করে এইদিকে নিয়ে আসলে প্লাস চলে আসলো, তাহলে এখানে আসছে কত -51। তাহলে বি দাগের অপশন সঠিক, কে এর মান হচ্ছে -51। নেক্সট 66 দাগের কোশ্চেনে কি বলছে, যদি cos x ইকুয়ালস টু -1/2 এবং x এর মান পাই আর 3π/2 এর মধ্যে হয়, তবে 4tan² x মাইনাস 3 cosec² x এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখান থেকে আমাদের x এর মানটা বলে দেওয়া আছে, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 270 ডিগ্রি। তো এখানে বলে দেওয়া থার্ড কোয়াড্রেন্টে, আর আমরা কি জানি, এই ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ আর সবই নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে কি হয় ট্যান পজিটিভ আর সবাই নেগেটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ আর সবাই নেগেটিভ। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আছে, তাই তো। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কস এক্স ইকুয়ালস টু -1/2 এর জায়গায় আমি কি বসাতে পারি, 1/2 মানে হচ্ছে কস 60 ডিগ্রি। এবার এটাকে যদি আমি থার্ড কোয়াড্রেন্টে করতে চাই, তাহলে কস, এখানে মাইনাসটা ভেতরে চলে গেল, কারণ এখানে আমি এটাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্যই করছি। তাহলে এখানে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি করলে কিন্তু আবার এই -cos 60 ডিগ্রি কিন্তু ফিরে আসবে। ঠিক আছে, তাহলে আর 180 ডিগ্রি কেন, 180 ডিগ্রি থাকলে তাহলে কিন্তু কসটা চেঞ্জ হবে না, এই কারণে। তাহলে এটা হলো, এবার আমাদের বের করতে হবে হচ্ছে 4, মানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, আমি এটা যোগ করছি না, ঠিক আছে, এইভাবে রেখে দিচ্ছি। তাহলে 4 ট্যান এক্স এর জায়গায় লিখছি 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি তার হোল স্কোয়ার -3 কোসেক, আর এখানেও আমি সেটা লিখছি 180 ডিগ্রি -60 ডিগ্রি তার হোল স্কোয়ার। তাহলে 4, এই 180 ডিগ্রি আছে মানে ট্যান চেঞ্জ হবে না, ট্যান এখানে 60 ডিগ্রি চলে আসলো তার স্কোয়ার -3, এখানেও তাহলে চেঞ্জ হবে না কোসেক। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে থার্ড কোয়াড্রেন্টে কিন্তু ট্যান পজিটিভ, ওই জন্য আমি এখানে প্লাস ট্যান 60 ডিগ্রি লিখলাম। কিন্তু এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় এই জায়গাটায় হচ্ছে ট্যান, থার্ড কোয়াড্রেন্টে ট্যান ছাড়া আর অন্য সবই কিন্তু নেগেটিভ, মানে ট্যান আর কট ছাড়া আর সবই নেগেটিভ। তাহলে এখানে এখানে কোসেক, যেহেতু কোসেক তাহলে থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে, তাহলে এখানে মাইনাস কোসেক 60 ডিগ্রি তার হোল স্কোয়ার। তাহলে 4, এখানে √3 তার স্কোয়ার -3, এখানে আসবে হচ্ছে 2 √3 তার স্কোয়ার, কারণ কোসেক 60 ডিগ্রি মানে হচ্ছে 2/√3, আর এখানে মাইনাস ছিল, মাইনাসটা বসে গেল। তাহলে এখানে আসে 4 × 3 -3 স্কোয়ার আছে যখন, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে আসবে হচ্ছে 4/3, তাহলে 3 কেটে গেল, এখানে আসছে 12 আর -4 করলে 8, তাহলে এখানে অ্যান্সার হবে এ দাগ, 8 হবে। নেক্সট 69 দাগের কোশ্চেনে বলছে, ষষ্ঠ মাসিক ও বার্ষিক পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে, তথ্যগুলি অধ্যয়ন করো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে ষষ্ঠ মাসিক প্রশ্নের পরীক্ষার নম্বর, এই যে হিন্দি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজবিদ্যা, এই নম্বরগুলো দেওয়া আছে, আর বার্ষিক পরীক্ষার নম্বর এইটা বলেছে, কোন বিষয়ে শিক্ষার্থী ষষ্ঠ মাসিক পরীক্ষায় তুলনায় বার্ষিক পরীক্ষায় তার নম্বরের ন্যূনতম উন্নতি করেছে। তাহলে দেখো এখান থেকে যদি আমি বিয়োগ করি, বার্ষিক থেকে যদি ষষ্ঠ মাসিক বিয়োগ করি হিন্দির ক্ষেত্রে, হিন্দি, তাহলে এখানে আসছে 85 -80, তো এখানে 5 নম্বর বৃদ্ধি পেয়েছে ষষ্ঠ মাসিক থেকে। তাহলে হিন্দি হলো, গণিতে দেখো কি আছে, গণিত, তাহলে ম্যাথের ক্ষেত্রে এখানে 7
87 থেকে 65 যদি বিয়োগ করি, তাহলে ইনক্রিজ হয়েছে কত, 12 নম্বর, 22 নম্বর ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, তারপরে ইংরেজি, ইংলিশ, এখানে হচ্ছে 73 থেকে যদি 70 বিয়োগ করি তাহলে 3 ইনক্রিজ হয়েছে। আর সমাজবিদ্যা, তাহলে সমাজ বিদ্যার ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সে বিদ্যা, তাহলে এখানে এটা 81 থেকে যদি আমি 79 বিয়োগ করি তাহলে 2, তাহলে সব থেকে কম কোনটায় হয়েছে, এই সমাজবিদ্যায় ইনক্রিজ হয়েছে। তাহলে এখানে এর আগের অপশানটা এখানে সঠিক হবে, বলেছে ন্যূনতম উন্নতি, তো ন্যূনতম উন্নতি এই সমাজবিদ্যাতেই হয়েছে। নেক্সট 72 দাগের কোশ্চেনে বলছে একটি ট্রেন 400 কিলোমিটার দূরত্ব সমগতিতে অতিক্রম করে যদি ট্রেনের গতিবেগ 10 কিমি/আওয়ার আওয়ার বেশি হতো তবে তার যাত্রাপথের সময় 2 ঘন্টা কম লাগতো, তাহলে ট্রেনটির গতিবেগ কত? তাহলে কি করতে হবে, তো অবশ্যই ট্রেনের গতিবেগ আমাদের ধরে নিতে হবে। ধরি লেট ট্রেন স্পিড, TRAIN, ট্রেন স্পিড x কিমি/আওয়ার, তাহলে আমাদের এখানে 400 কিমি যেতে 400 কিমি যেতে তার সময় লাগছে হচ্ছে 400/x। এবার যদি সে 10 কিমি/আওয়ার স্পিড বাড়ায় তাহলে কি আসবে, 400/x প্লাস 10, এত স্পিড, তাহলে এখানে এই সময় লাগছে। তাহলে আগের থেকে যদি পরবর্তী সময় বিয়োগ করে দিই তাহলে এখানে 2 ঘন্টা কম সময় লাগছে, সেটা আমি লিখে দিলাম। তাহলে 2 দিয়ে কেটে দিলে এখানেও 200 আসলো, এখানেও 200 আসলো। তাহলে 200টা কমন নিয়ে আমি এইদিকে লিখে দেবো। তাহলে 1/x মাইনাস 1/x প্লাস 10, আর এখানে আসবে হচ্ছে 1/200। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে কি, x প্লাস 10, আর এটাকে আমি এদিকে লিখছি, তাহলে এক্স প্লাস 10 মাইনাস এক্স, মানে এখানে 10 আসলো। তাহলে 1/2000, এটাকে আমি 2000 লিখে দিই একেবারে, কারণ এইটা এদিকে গুণ হবে। তাহলে আমি এখানে মুছে 1 লিখলাম, আর এই 10টা এদিকে গুণ করে দিলাম। তাহলে এইটাকে আমি যদি এইভাবে ভেঙে লিখি তাহলে দেখো, তাহলে এইটাকে আমি যদি ভাঙি, দেখো কি আসবে। তো 10 কম আছে এমন একটা সংখ্যা ধরতে হবে। ধরো যদি এক্স যদি আমি যদি 40 ধরি, যদি আমি এখানে এক্সটা 40 ধরি, তাহলে 2000 করতে গেলে আর কি করতে হবে, তাহলে আর 50 গুণ করতে হবে। তাহলে এটাকে আমি এইভাবে ভেঙে লিখছি, 1/x × x+10, আর এটাকে 2000টাকে আমি ভেঙে লিখছি 1/40 × 50। ঠিক আছে, তাহলে দেখো 40 × 50 করলে আবার কিন্তু এই 2000ই চলে আসছে। কিন্তু একটা জিনিস দেখো, এই 40 আর 50-এর মধ্যে 10-এর গ্যাপ, এখানে সেটাই আছে, এক্স আর x+10-এর মধ্যে 10-এর গ্যাপ। তাহলে এক্স যদি 40 হয় তাহলে x+10 50 হবে, আমাদের এক্স এর মানটাই চেয়েছে। তাহলে এখানে বি দাগের অপশন সঠিক হবে, মানে ট্রেনের স্পিড 40 কিমি/আওয়ার। নেক্সট 74 দাগের কোশ্চেনে বলছে প্রতি কেজি গমের দাম 25% হ্রাসের কারণে জনি 600 টাকায় 5 কেজি অতিরিক্ত গম কিনতে সক্ষম, তাহলে পূর্বের প্রতি কেজি গমের মূল্য কত ছিল? তাহলে দেখো এখানে আমাদের বিফোর, এটা হচ্ছে আফটার, তো 25% কমেছে, তাই তো 25% মানে হচ্ছে 1/4। তাহলে এখানে প্রাইস কত কমেছে, আগে 4 ছিল এখন কমে 3 হয়েছে, তাই তো। তাহলে প্রাইস কমলে ওয়েটে পার্থক্য হবে, তাহলে এখানে 3 এখন 4, মানে এক্সট্রা 1 অনুপাত বেশি পাচ্ছে। এই 1 অনুপাত সমতুল্য এখানে কত, 5 কেজি বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের পূর্বের পূর্বের মানটা বের করতে হবে। তো পূর্বে কত কেজি পেত, এখানে ওয়েট এটা, তাহলে 3 অনুপাত সমতুল্য এখানে 15 কেজি পেত, কত টাকায়, 600 টাকায়। তাহলে 15 কেজি পাওয়া যেত 600 টাকায়, তাহলে 1 কেজি কত টাকায়, এখানে 600/15 মানে হচ্ছে 40 টাকা হচ্ছে কেজি ছিল, তাহলে এখানে 40 টাকা। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 78 দাগের কোশ্চেনে বলছে একটি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো যার বাহু হচ্ছে 10 সেমি এবং
এবং হচ্ছে দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। তাহলে আমাদের এখানে এরকম রম্বস বলে দেওয়া আছে। তো এইটার ধরো বলে দেওয়া আছে হচ্ছে 16 সেমি। আর আমাদের ফার্স্টটাকে ক্ষুদ্রতম কর্ণের মানটা বের করতে হবে। তো ধরো 16 সেমি মানে হচ্ছে এখানে 8, এটা 8। তো এই কর্ণটা বের করতে হবে, ঠিক আছে। তো আগে আর বাহু বলে দেওয়া আছে 10 সেমি, ঠিক আছে। এবারে দেখো, আমাদের সূত্র জানা আছে a² = যদি একটা কর্ণ d1 হয়, তার d1/2 তার হোল স্কোয়ার প্লাস d2/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এ কত আসছে? এ এ হচ্ছে 10-এর স্কোয়ার, এটা আসবে হচ্ছে 16/2 মানে 8 তার স্কোয়ার প্লাস d2/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আসছে হচ্ছে d2/4, তার d2 স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানে আসছে হচ্ছে 100 মাইনাস 64, তাহলে 36 লিখে দিলাম একেবারে। তাহলে d2 = এখানে 36 × 4, তাহলে d2 কত আসছে? 6 × 2 মানে 12, ঠিক আছে। আর উম, এখানে আমাদের চেয়েছে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 d1 × d2। তাহলে 1/2 d1 মানে এখানে 16, একটা কর্ণ হচ্ছে 16, আর একটা কর্ণ আমরা বের করলাম কত? কর্ণ হচ্ছে 12। তাহলে এটা কেটে গেলে 6 × 16 = 96। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 82 দাগের কোশ্চেনে কি বলছে দেখো। 82 দাগের কোশ্চেনে বলছে এ বি এর তুলনায় 5 গুণ দক্ষ। তাহলে এ বি এর তুলনায়, যদি বি যদি 1 হয়, এ হচ্ছে 5 গুণ দক্ষ বি এর তুলনায়। একটি কাজ সম্পূর্ণ করতে বি এর থেকে 60 দিন কম সময় লাগে। তাহলে এখানে দক্ষ এফিসিয়েন্সি বলে দেওয়া আছে। এখানে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি 5:1। তাহলে উম, সম্পূর্ণ কাজ, তাহলে কাজের পরিমাণটা একই, তাহলে টাইম কি হবে? টাইম অনুপাতে ঠিক তাহলে উল্টো হয়ে যাবে, 1:5 হবে। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? কত দিন বেশি সময় লেগেছে? 4 অনুপাত। এই 4 অনুপাত সমতুল্য এখানে বলে দেওয়া আছে কত? 60 দিন। তাহলে এ সম্পূর্ণ কাজ করতে বি এর থেকে 60 দিন কম সময় নেয়। তাহলে এখানে 60 দিন, তাহলে এর কম সময় লেগেছে বি এর থেকে। তাহলে এখানে গ্যাপটা কত? 60 দিনের গ্যাপ, ঠিক আছে। তাহলে এটা আসলো, তাহলে এক সমতুল্য এখানে 15 দিন। তাহলে এর সময় লেগেছে হচ্ছে 15 দিন, আর বি এর সময় লেগেছে কত? 5×15 = 75 দিন, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ কাজটি, তাহলে ওই কাজটি এ ও বি একত্রে কতদিনে সম্পন্ন করবে? তাহলে ওদের টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে, তাহলে আমরা টোটাল ওয়ার্কটা কি করে বের করব? দেখো, টোটাল ওয়ার্কটাকে বের করতে হবে। টোটাল ওয়ার্ক তুমি যেভাবে করতে পারো। এর ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে টোটাল দিন আমরা পেয়ে গেছি 15 দিন, তার সঙ্গে যদি এফিসিয়েন্সি গুণ করে দিই 5, তাহলে আমরা পেয়ে যাব 75 দিন। এই 75 অংশ কাজ। আবার বি এর ক্ষেত্রে তুমি যদি দেখো, এখানে 75 দিন আমি পেয়ে গিয়েছি, তার সঙ্গে যদি বি এর এফিসিয়েন্সি গুণ করি 1, তাহলেও সেটা আমি পেয়ে যাব 75, ঠিক আছে। তাহলে টোটাল কাজ আমরা পেয়ে গেলাম 75, কারণ দুজনের ক্ষেত্রে কিন্তু টোটাল ওয়ার্ক সেম। এবার বলেছে তারা যদি একসাথে কাজ করতো, তাহলে এ অ্যান্ড বি এর সময় লাগবে কত? তাহলে 75 অংশ কাজ তারা করছে হচ্ছে এফিসিয়েন্সি 5+6, এই 5+1 তাহলে 6 হচ্ছে। তাহলে 75কে যদি 6 দিয়ে ভাগ করো, 6×1 = 6, 1 আসলো, আর এখানে 5, 6×2 = 12। তাহলে হাত নিচে আসছে হচ্ছে 3, তাহলে 3/6, তাহলে এখানে কত আসবে? 12×1=2 দিন। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট, 83 দাগের কোশ্চেনে বলছে বিকেল 3:47 সময়ে মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটি নির্ণয় করো। তাহলে কিভাবে করতে হবে এটা? তো এটার জন্য আমাদের সূত্র আছে, সেটা হচ্ছে θ = 11/2 ইন্টু এটা হচ্ছে মিনিট, তারপরে ডিফারেন্সের চিহ্ন যেটা বড় হবে সেটা আগে আসবে, আর
30 ইন্টু আওয়ার হ্যান্ড। তাহলে এখান থেকে আমাদের থিটা বের করতে হবে। তাহলে 2 লসাগু আসলো 11 ইন্টু 47, মিনিট মানে এখানে 47 আসবে, মাইনাস এখানে 60, 30 ইন্টু 2 মানে 60, ইন্টু এখানে আসবে 3। তাহলে এখানে আসবে হচ্ছে 2, আর এটা 500 কত 17, কারণ 11 আর 47 গুণ করলে কি আসবে 7, এটা 4 চলে আসবে, আর 7 আর 4 যোগ করলে 11, তাহলে 1 আর 4-এর সঙ্গে 1 যোগ করলে 5, তাহলে 517 মাইনাস এখানে 180 ডিগ্রি। তো এটা বিয়োগ করে দিলে কত আসছে 7, এটা 3, আবার 3 চলে আসলো বাই 2। তাহলে এখানে ভাগ করলে কত আসবে 2 1 কে 2, তারপরে 6 দুগুণ 12, তারপরে 6 দুগুণ 12, তাই তো 8 দুগুণ 16.5। তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে 2x 3x মাইনাস 8 এবং 5x মাইনাস 12। তাহলে ত্রিভুজের সবচেয়ে বড় কোণটি হলো কত? তো দেখো এখানে কি আসবে, আমাদের আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি আসবে 2x প্লাস 3x মাইনাস 8 প্লাস 5x মাইনাস 12 ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা লিখলাম। তাহলে এখান থেকে কি আসবে, এটা যোগ করলে এখানে আসবে 5x, এখানে 5x, তাহলে 10x, আর এখানে যোগ করলে এটা মাইনাস 20 ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 10 কমনই নিলে এখানে x মাইনাস 2 ইকুয়ালস টু 18, তাহলে x ইকুয়ালস টু এখানে 20 ডিগ্রি। তাহলে সবচেয়ে বড় কোণটা কত আসবে? তো এখানে যদি আমি এটা করি 5 ইন্টু 20, 5 ইন্টু 20 মানে 100, 100 থেকে যদি আমি 12 বিয়োগ করে দিই তাহলে আসবে 88। এটা কত আসছে 3 ইন্টু 20 মানে 60, মাইনাস 8 করে দিলে এটা হচ্ছে 52 আসছে। ঠিক আছে, তাহলে আমাদের সব থেকে বড় কোণটা কত হবে 88। নেক্সট 88 দাগের কোশ্চেনে বলছে এ বি সি স্পর্শক একটি বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে যদি বিপি ইকুয়ালস টু বি কিউ হয়, মানে এই দুটো সমান বলে দিয়েছে। কিউ কিউ বিসি ইকুয়ালস টু, মানে বি কোণটা কিউ বিসি, এই কোণটা বলে দেওয়া আছে কত, এই কোণটা বলে দেওয়া আছে 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ পি বি কিউ এর মান কত? তাহলে পি বি কিউ মানে আমাদের বের করতে হবে হচ্ছে এই কোণটা, এই কোণটা কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যদি আমি এটাকে একটু বড় করে দেখি, তাহলে এই কোণ মানে এই কোণটা আর এই কোণটা এটা কিন্তু একান্তর কোণ। ঠিক আছে, কারণ এটা এটা একে অপরের সামান্তরিক, মানে সমান্তরালে আছে এই এই বাহুটা আর এই বাহুটা। ঠিক আছে, তাহলে এখানে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে দেখো এই কিউ বি সি ইকুয়ালস টু আমি লিখতে পারি হচ্ছে পি কিউ বি, এটা লেখা যেতে পারে। আর আরেকটা জিনিস দেখো এখানে বলে দেওয়া আছে পিবি ইকুয়ালস টু বি কিউ। তাহলে যদি দুটো বাহু সমান হয় তাহলে আমরা কি জানি, দুটো একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণও সমান হয়। তাহলে এই কোণটা সমান হলে এই কোণটাও সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এইটা ইকুয়ালস টু এখানে কত বিপি কিউ, এটাও সমান হবে। আর এটা কত ওখানে, এটার মান আমাদের জানা আছে 72 ডিগ্রি, তাহলে সবাই এখানে 72 ডিগ্রি হবে। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ আমাদের জানা হয়ে গেল, এটাও 72 ডিগ্রি, এটাও 72 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির থেকে যদি 72 প্লাস 72 মানে 144 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে কত আসবে 36 ডিগ্রি এখানে অ্যান্সার হবে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট, তার মানে এই যে আমাদের এই কোণটা কত 36 ডিগ্রি, এই কোণটা। ঠিক আছে, নেক্সট 92 দাগের কোশ্চেনে বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 472 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 472কে যদি আমি 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে
5 অঙ্কের মানে এখানে ধরো 1000, সরি 10,000 হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এটাকে যদি আমি 472 দিয়ে ভাগ করার চেষ্টা করি তাহলে কত আসবে? ফার্স্ট আমাদের 2 দিয়ে যাবে, তাহলে এখানে 800 আর 144 মানে হচ্ছে 944। এখান থেকে বিয়োগ করলে আসবে হচ্ছে 6, হাতে 1, এখানে 56 আসলো, 0 1 যাবে, এখানে 5 5, সরি এখানে হচ্ছে 472, তাহলে 0 2 এখানে করলে 8 আসলো, হাতে 1, এখানে 8 হয়ে গেল, তাহলে 8 প্লাস 8 করলে 16, হাতে 1, তাহলে 4 আর 1 5, তাহলে 0 চলে আসলো। তাহলে 88 হচ্ছে এখানে লসাগু আসলো। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1000, সরি 10,000 সঙ্গে প্লাস কি হবে 472 মাইনাস 88 করে দাও, তাহলে এটা 10,000 প্লাস এটা আসবে কত 4, হাতে 1, এখানে 9 9 আর 7, তাহলে 8, হাতে 1, 1 আসলে এখানে 3 আসলো, তাহলে 100, সরি 10,384। এ দাগের অপশন সঠিক। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 82 এবং এ বি ইকুয়ালস টু 9 হয়, তাহলে এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব এর মান কত হবে? তাহলে ফার্স্ট আমি এটা বের করে নেবো, এ বি তার হোল স্কোয়ার আমি সেটা বের করে নেবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে 82 প্লাস 2 ইন্টু 9 মানে 82 প্লাস 18 মানে 100 আসলো। তাহলে এ বি কত হবে? রুট 100 মানে 10 হবে। তাহলে এখান থেকে আবার আমাদের সূত্র লিখতে হবে, এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব। এর সূত্রটা হচ্ছে, সরি ভুল হলো, এখানে এ প্লাস বি তার হোল কিউব, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার কিউব প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার কিউব মাইনাস, সরি এটা প্লাস হবে, প্লাস এখানে 3 ইন্টু এ বি, এ প্লাস বি, এটা সূত্র। তাহলে এখান থেকে এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব আসবে হচ্ছে এখানে 10-এর কিউব মাইনাস 3, এ বি মানে কত? এখানে 9 বলে দেওয়া আছে, আর এটা 10, তাহলে 1000 মাইনাস 3 নং 27 মানে 270। তাহলে এটা বিয়োগ করে দিলে কত? 0 3, হাতে 1, এটা 7, 730 হবে এখানে অ্যান্সার। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট লাস্ট 100 দাগের কোশ্চেন, এখানে কি বলছে? একটি রম্বসের সন্নিহিত কোণ দুটি অনুপাত হচ্ছে 3:6, রম্বসের ক্ষুদ্রতম কোণের মান হলো কত? তাহলে এখানে কিভাবে করতে হবে দেখো, রম্বস তাই তো, এইটা দুটি কর্ণের সন্নিহিত কোণ দুটি অনুপাত। সন্নিহিত কোণ মানে এই কোণটা আর এই কোণটা, 3:6 বলে দেওয়া আছে, তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত হবে? আমাদের একটি জিনিস জানা আছে যে সন্নিহিত কোণ দুটি সমষ্টি হবে রম্বসে, রম্বসের সন্নিহিত কোণ এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে 3x প্লাস 6x দুটো কোণের সমষ্টি ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আসবে হচ্ছে 9x ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে x ইকুয়ালস টু কত? 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম কোণ কোনটা হবে? এখানে 3x, তাহলে 3 ইন্টু 20 মানে এখানে 60 ডিগ্রি হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।